করে এই মুহূর্তে দিদিমণিকে যে কিভাবে সামলাবো কিছুই বুঝতে পারছি না। তুই ঠিকই বলেছিস দাদা, ওই জীবনপুর গ্রাম থেকে ফিরে আসার পর দিদিমণির তেলে বেগুনে জ্বলে উঠেছে। যাচ্ছে তাই একদম হাতের কাছে জায়গা পাচ্ছে নিমিষের মধ্যে দেয়ালে ছুড়ে আছে ফিরে মারছে। ওই ওই আবার ভাঙছে, হ্যাঁ। আবার ভেঙে ফেলবে। বলেছে বাড়িতে লঙ্কা কাণ্ড ঘটবে এই বাড়িতে। এই বাড়িতে আবার আমার টেকা নাই। এই আমার মেয়ে বহিনী শিকাটা শুরু করেছে না। আপনি একটু শান্ত হন স্যার, প্লিজ স্যার শান্ত হন। শান্ত হবো, শান্ত হবো। মাথা আমার সবসময় শান্ত থাকে, শান্ত থাকে। কিন্তু এই বহিনী শিকার আমাকে শান্তিতে বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। আপনি ভাই চাপ নেবেন না কর্তা বাবু। ওই যখন তখন কথায় কথা অভিমান করাটা দিদিমণি একটা স্বভাব। স্বভাব 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 বললে কি আমাকে সবকিছু মানতে হবে নাকি? আমি ওর জীবনে কি কোনো অভাব রেখেছি নাকি? ও সবসময় যা বলবে তাই করে দেবে। কর্তা বাবু হ্যাঁ, ওই শিখা কি আমার মেয়ে, আমার মেয়ে। কিন্তু আমি যা বলবো তাই ওকে করে যেতে হবে। আর ও কি ভাবছে আমি ওর বাবা হয়ে কিছু ওকে কি বলতে পারি না, তাই না? মানি না, মানি না, মানি না, মানি না, কারো শাসন আমি মানি না। হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি আমি খারাপ, খারাপ, ভীষণ 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 খারাপ। তবু আমি আমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। চুপ কর, চুপ কর, তুই বহিনী শিখা। তুই কি মনে করেছিস, তুই কি ভেবেছিস তোর এই কাজের জন্য না তুই একদিন দেখবি সবার আমাদের ভালোবাসা হারাবি। আমি কোনো অন্যায় করিনি। টাইম পাস না হলে গেম খেলি, না হলে গান শুনি, কিন্তু কারো সম্মান নিয়ে আমি খেলি না। তুই কি বলতে চাস? তোকে কে কখন অসম্মান করেছে? তুমি, আমি। তুমি 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 তোমার একটা হটকারী ডিসিশনের জন্য আজ আমাকে গায়ের মূর্খ মানুষদের কাছে অপমানিত হয়ে এসেছে। চুপ করো, চুপ করো। তুমি মন খারাপ করো না দিদিমণি, ঠান্ডা মাথায় তো বোঝো। আমার সব বোঝা হয়ে গেছে, সাথে সব বোঝা হয়ে গেছে। ছোট্ট একটা হ্যাঁ বানাতে বদলে যায় মানুষের জীবন। তাই তো মাঝে মধ্যে বিরক্তিকর জীবনটাকে আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। দিদিমণি এই সময় এরকম করলে আচ্ছা আচ্ছা তুমি কাঁদলে কি আমাদের ভালো লাগে? খারাপ লাগলেও যে কিছু করার নেই। এইভাবে কষ্ট পেয়ে হয়তো বাঁচার পথটা বন্ধ হয়ে যায় না, কিন্তু এগিয়ে চলার ইচ্ছেটা যে একেবারে শেষ হয়ে যায়। শোন, শূন্য থেকে সবকিছু জীবনের শেষ করতে হয়। হ্যাঁ, কি হলো মামনি? কি হলো? তোর এত অভিমান, এত রাগ? Don't touch me! Don't touch me! তোমার মতন বেঈমান মানুষদের কাছে অভিমান কথাটা বেমানান। তবে আমি তোর কথা থেকে মেনে এলাম। আর আজ থেকে আমি বলে গেলাম, বীরেশ ব্যানার্জি এই এলাকার 2 নম্বরই লোক। ড্যাডি, ড্যাডি, তোর সুখে আমার শান্তি রে, তোর সুখে আমার শান্তি। না 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 না, তুই বেশি কিছু মনে করিস না রে, বেশি কিছু মনে করিস না। এই তুই দেখবি ওই অগ্নিশ্বরের হাত ধরি না একেবারে একদিন ঠিক চলে যাবে। আর তোর কাছে ওই যে তুফান বলে আসছে না, ওই তুফান ছেলেটা একেবারে কত্তার মতো লেজ নাড়বে। আর তুই সেই লেজটাকে না পা দিয়ে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিবি। তুফান তুফান তুফান, এই তুফানই আমার টার্গেট নাম্বার 1। অগ্নিশ্বরের সাজানো ছকে এবার ওই তুফানের বুকে আমি তাজা বোমা ফাটাবো, বদলার বোমা। তুমি কিন্তু ভুল করছো, তুমি ভুল করছো। ওই অগ্নিশ্বরের কথায় চললে তোমাকে চরম সর্বনাশ হয়ে যাবে। অগ্নিশ্বর আমার একজন ভালো বন্ধু, তার সম্বন্ধে খারাপ কমেন্ট করলে আমার কিন্তু খুব বাজে লাগবে। তবু
পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা। তাই বলছি, যাকে তুমি খারাপ বলছো সেই তুফানটা কিন্তু সত্যিকারে ভালো ছেলে। তুফান তোদের গ্রামের ছেলে বলে ওর নামে খারাপ কথা শুনতে তোর খুব খারাপ লাগছে, তাই না সাথী? তবু তবু আমরা গায়ের মেয়ে বলে দিবনি, আমরা সত্যিটাকে মিথ্যে বলতে পারবো না। হ্যাঁ, তুফানের নিন্দে শুনে তোর খুব খারাপ লাগছে। লাগাটাই স্বাভাবিক। আমি এই শহরে থেকে ওখানে অনেক সুনাম শুনেছি কাদি। খবরদার বলছি, খবরদার ওই বাজে ছেলেটার নাম আমার সামনে তোমরা উচ্চারণ করবে না। আমরা গায়ের মেয়ে বলে দিবনি, তাই সত্যিটাকে আমরা মিথ্যে বলতে পারবো না। তুফান দেখালো এই জীবনপুর গ্রামের গর্ব। মিথ্যের বড়াই করে তোরা গ্রামের মেয়েরা এই শহরকে খুব ছোট করতে ভালোবাসিস, তাই না রে সাথী? শহর গ্রামের দ্বন্দ্ব করে আমাদের সুন্দর জীবনটা কেন মিছিমিছি খারাপ করবো? ভালোটা আমিও বুঝি। আত্মসম্মান ভাতে কোনো সম্পর্ক বন্ধ রেখে আমি কোনো সম্পর্ক কিনতে চাই না। আমার কাছে আত্মমর্যাদা সমস্ত সম্পর্কের চেয়ে অনেক দামি। আমি জানি গো দিদিমণি, তুমি শুধু জেদি নয়, তুমি একটা আত্ম অহংকারী। চড় মারলে দিদিমণি? না না না, তাদের কিচ্ছু মনে করিনি। বাড়ির কাজের মেয়ে বেচাল কথা বললে মালকিন তো শাসন করবে। না না না, বিশ্বাস কর, আমি শাসন করতে চাইনি, বিশ্বাস কর, আমি সাথীকে চড় করতে চাইনি। কিন্তু এমন উত্তেজনা আমার যে কি হয় আমি নিজেকে স্থির রাখতে পারি না। সে তো আমরা বুঝি গো বলছে না দি, সে তো আমরা বুঝি। এক অব্যক্ত যন্ত্রণা তোমার ভিতরে কুড়ি কুড়ি খাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমি নিজেকে কতটা অসহায়, কতটা একা হয়ে উঠে। কতবার সেই কষ্টের কথা বলতে গিয়ে তুমি বলনি, কতবার তুমি চোখের জল নীরবে লুকিয়েছো। চোখের জলগুলো বুকের মধ্যে জমা হয়ে থাকে। বাইরের মানুষ সবাই ভাবে এই বন্নিশিকা ব্যানার্জি কত সুখী, কিন্তু আমার মন শুধু জানে যে বন্নিশিকা ব্যানার্জির জীবনটা একটা সুখের অভিনয়। কি বললে? হ্যাঁ, যে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলেন সে আমার গর্ভধারিণী মা। তাকে কোনোদিন আমি চোখে দেখিনি। হ্যাঁ, তোমরা জানো জ্ঞান হবার পর থেকে বাবার আদরে আমি দুনিয়া চিনেছি। যখন যা চেয়েছি আমি তাই পেয়েছি, কিন্তু পাইনি কি জানো? আমার গর্ভধারিণী মায়ের স্নেহ ভালোবাসা। দিদিমণি, তাই সবাই নিজ নিশীথী রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আমার চোখের সামনে ভেসে ওঠে আমার মমতাময়ী মায়ের আঁচল। আমাদের জীবন গেছে চলে, বহু চোখ পড়ে, আবার যদি দেখা হয় তোমার আমার মা ভাগো। মাকে আমার মনে পড়ে ছোটবেলার কাহিনী। মাকে আমার মনে পড়ে ছোটবেলার
মানুষের বাইরেটা দেখে বোঝা যায় না যে ভিতরে মনের মধ্যে কত কষ্টটা লুকিয়ে আছে। মন নিয়ে কথা বলা তোমার সাজে না আমরটা। কেন কেন আমার অপরাধ? অনেক, অজস্র, অসংখ্য। যেমন একটা শুনি। সেদিন রথের মেলা নিয়ে যাবে বলে কোথায় যে ভেনিস হয়ে বুঝতেই পারলাম না। আরে আমার কি দোষ বলো? ওই সেদিন না রথের মেলার দিন আমার পর 3খানা সম্বন্ধ চলে এলো। তাই নাকি? হ্যাঁ। 3 খানা? খানা। নাম্বার 1 সুরঞ্জনা, যেন শিশির ভেজা পদ্ম পাতা। পদ্ম পাতাটা কচি পাতা। নাম্বার 2 মধুশ্রী, যেন আঙ্গুর আঙ্গুর চোখ। দেবা, দেবা, ওই আঙুর চোখে আমি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে দেবো। নাম্বার 3 মিস পামেলা। আমি কিন্তু হেপি রেখে যাচ্ছি। ঝামেলা করবো, ঝামেলা। মামলা। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না মাতা? হ্যাঁ ভালোবাসি, ভালোবেসেছি, ভালোবেসে যাবো। বেসেছি ভালো শুধু তোমাকে, বাঁচবে ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সখী। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, লা 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 লা। তুমি আমার সাথী। তুমি যে আমার স্বপ্ন আশা, তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবন। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো। অজি, অজি, তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? কি কি দেখলে তুমি? আশ্চর্য, মুখোশ পরে মুখ। তবে কি এর মধ্যে কোনো ভবিষ্যৎ রহস্য নাকি? কোনো ভয় নেই সাথী, কোনো ভয় নেই। আরে আমি তো আছি। তার উপর ভগবান অগ্নিশস্ত্র তোমার দাদা একটা ভাবতে আমার কষ্ট হয়ে আমার সাথী। হ্যাঁ, আমার ভীষণ ভয় করে, আমার ভীষণ ভয় করে। কোনো ভয় নেই সাথী, কোনো ভয় নেই। আরে আমি তো আছি। তার যে সবার উপরে আছে আমার দাদা অগ্নিশ্বর চ্যাটার্জি। ওই অফিসটা তোমার দাদা হয় এ কথা ভাবতে আমার ভীষণ কষ্ট হয় আমার। আজ তুমি হঠাৎ এ কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ তার কারণ আছে। এতদিন তোমার দাদার আমি সুনাম করে গেছি ভয়ে, মিথ্যে বাধ্য হয়ে, কিন্তু আজকে আজকে তোমার জানা উচিত ওই অগ্নিশ্বর চ্যাটার্জি চরিত্র মোটেও ভালো নয়। সব কথা শোনার পর ভাই হয়ে তোমার খারাপ লাগবে আমি জানি, কিন্তু তোমার দাদার চরিত্র যে ভালো নয় এটা জেনে তোমার দাদার বিরুদ্ধে আজ তোমার তীব্র প্রতিবাদ করা উচিত। তীব্র প্রতিবাদ। প্রতিবাদ? সব কিছু শুনেছি আমি, আজ মুখের কথা ভাষা বলা আজ হারিয়ে ফেলছি সাথী। যে দাদা আমাকে এইটুকু বয়স থেকে কোলেপিটি করে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, সে আমার দাদা অগ্নিশ্বর চ্যাটার্জি চরিত্রহীন। ভাবতে গেলে মাথাটা ঘুরছে, পায়ের তলা মাটিটা কেঁপে উঠছে। হে ঈশ্বর, তুমি বলে দাও এখন আমি কি করব? আমার কি করা উচিত?
আমি পাগল হয়ে যাব, পাগল। ওর ভান্তির মতো অমরটা ছুটে চলে গেল। তবে কি সত্যিটা বলে আমি কোনো ভুল করলাম? না 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 না, এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। অনেকদিন ধরে দেখছি ওই অগ্নিশ্বর চ্যাটার্জি ওর কেমন ভাবে ও মানসিক জঘন্যভাবে আমার এই শরীরটাকে ছোঁয়ার জন্য। তাই তো এটা প্রতিবাদ করা দরকার ছিল। প্রয়োজন হলে ওই পুলিশের কাছে গিয়ে ও সমস্ত প্রকৃতি আমি ফাঁস করবো, ফাঁস। কিরে বল, এই তো কি অবস্থা করলো? কি হলো রে? কাঁদিস না রে মুছে দে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে মুছে দে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। জীবনে আধার সে তো আসবেই আসবে, বুক ভরা বেদনা হৃদয় তো কাঁদবে। জীবনে আঘাত সে তো আসবেই আসবে, বুক ভরা বেদনা হৃদয় তো ভাসবে। তবুও সুখের সেদিন আসবে ফিরে। কাঁদিস না রে মুছে দে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। প্রতিবাদ করবো রে, আমরা তোর প্রতিবাদ করবো, বলবো চিৎকার করবে, দেখি কত দূর যায় গলা। শুনে যদি কোনো দাদা ভাই বন্ধুরা আমার মতো প্রতিবাদের ভাষায় আগুন জ্বেলে ওঠে, তাহলে জানবো এখনো আমাদের দেশে মানুষ বেঁচে আছে। যদি এই দাদা ভাই বোনদের মধ্যে কারো মুখে প্রতিবাদের ভাষা না ওঠে, তাহলে জানবো এরা সব মৃত মরে গেছে, এদের মনুষ্যত্ব নেই, এরা মনুষ্যত্বহীন জিত মানো। চলো বিচার চাই। এই ফুলের মতো নিষ্পাপ একটা মেয়েকে যে জানোয়ার ধর্ষণ করেছে, আমরা তার কঠিন শাস্তি চাই। শাস্তি যদি না পাই তাহলে উত্তর দিতে হবে ওই স্বাধীন ভারতকে। কেন এইভাবে একটা মেয়ে ধর্ষণ হয়ে গেল অথচ কোনো বিচার হলো না? কেউ দেবে না উত্তর, কেউ দেবে না। এখানে কুকুরের বাচ্চা মরে গেল কান্নাকাটি হয়, অথচ ধর্ষণ খুন হলে নির্বেকার থাকে এই সমাজ। তুমি ঠিকই বলেছো, আজকালকার সমাজে শুধু টাকার ব্যাংকেই চলে। অথচ দেখো একটা মেয়ে ধর্ষণ হয়ে পড়ে আছে, ওই ব্যানার্জির বাড়ি থেকে কেউ আঙুল তুলবে না। মিটিং মিটিং আগুন তুলবে কেন? আগুন তুলবে কেন? এই ব্যানার্জি বলে
করেছি তার আবার কি ওরা দায়ী? এর জন্য তো দায়িত্ব একটা পুলিশের। এখানে কিন্তু ব্যানার্জির বাড়িতে একটা দায়িত্ব বলে জিনিস ছিল। তারা তো কোনো কর্তব্য টুকি রাখেনি। করেছেন তার কি শুনি? সাহায্যের কথা বললে বাবা হয় না। সেদিন তুফানটা যদি টাইম মতো স্বামীদিকে হসপিটাল যদি না দিয়ে যেত, তাহলে দিলে দিলে শেষ হয়ে যেত। আমি ওই তুফানদার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। ওই সেই দিন থেকে আমার বোনটাকে বাঁচাতে রাতের পর রাত, দিনের পর দিন ওই হাসপাতালে পড়ে আছে। এত প্রশংসা করা কি আছে রে? আজকের দিনে এই স্বার্থ ছাড়া কেউ চলে না রে নেবারণ। তুমি নিজের মতো সবাইকে ভাবো না বাবা। কারণ ওই তুফানটাই সব কাজ করেছিল বলে সব মানুষ এইভাবে বেঁচে আছে। খারাপ লাগলো, আমি উচিত কথাটা বলতে ভালোবাসি রে প্রিয়া। তাই তো তাহলে তাহলে আমার বোনের উপর ওই পাশবিক অত্যাচার ঘটে যাওয়ার পরও তুমি 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 কেন তোমার মুখে কুলে বেড়ে বসে আছো? বলটাকে কেন? কি বললে নেবারণ? ও তো ঠিকই কথা বলেছে। রুম তো কোনো কিছু বলেনি। তুমি তো তোমার শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত বাবা। নিজের বাবাকে ছোট করা কোথায় সরিয়ে ওই তুফানের পাঠশালায় এই তুফানকে নিয়ে ব্যঙ্গ করলে কিন্তু তুমি সকলের কাছে বিদ্রুপের পাত্র হয়ে যাবে। তুমি কি এখনো ভেবেছো বাবা? এই গ্রামে, এই সমাজে শুধু নারী নির্যাতন কত বেড়েই চলেছে। অথচ দেখো সোশ্যাল মিডিয়াতে হাইলাইট হয়ে উঠছে। আজকে এই মেয়ে ধর্ষণ হয়েছে, আজকে ওই মেয়ে খুন হয়েছে। কিন্তু দেখো ওই নারী দিবস কি সুন্দরভাবে পালন করা হয়, কিন্তু তার জন্য কেউ আঙুল দিলেও কথা বলতে আসে না বাবা। কিন্তু আমার ওই বোনের কান্না দেওয়ানোর জন্য কেউ তো এগিয়ে আসবে না। এক বুক যন্ত্রণা নিয়ে তাকে তাকে আজীবন কষ্ট বয়ে যেতে হবে। আমাদের আমাদের এই সমাজে একটা একটা ধর্ষিত মেয়েকে অন্য চোখে দেখা হয়। তাই তো আমি দিন রাত ভাবছি আমার ওই জনম দুঃখিনী বোনটাকে কে বিয়ে করবে, কে নেবে দায়িত্ব? আমি নেব দায়িত্ব। তুমি হ্যাঁ আমি। কারো যদি কোনো আপত্তি না থাকে তাহলে সাথীকে বিয়ে করতে রাজি আছি। তুমি এত কিছু জানার পরও ওই ধর্ষিত সাথীকে তুমি বিয়ে করবে? কেন করবো না? যা ঘটেছে তার জন্য তো সাথী কোনো দায়ী নয়। এক নরকের কৃমি কীটের জন্য সাথী নিষ্পাপ ভালোবাসাকে তো আমি অস্বীকার করতে পারি না। সাবাস বন্ধু সাবাস, তোর এই নিষ্প্রাণ ভালোবাসাকে আমি স্যালুট দিলাম। এই দুঃসময়ে সাথীর পাশে থেকে তুই প্রমাণ করে দিলি এই সস্তার বাজারে প্রেমের চাহিদা থাকলেও হিসেবের দাড়ি পাল্লা এই সত্যিকারের ভালোবাসা কখনো হার মানে না রে, কখনো হার মানে না। কিসের হার কিসের জিত বলে আর কিসের হার কিসের জিত? ওই ভালোবাসার নামে একটা ওই সম্ভ্রান্তের পরিবারের ছেলে ওই ধর্ষিত সাথীকে বিয়ে করলে তার কি মান সম্মান থাকবে? তোমার বেশ বেশ বেশ, তোমার কথাই মেনে নিলাম। আচ্ছা বলাই মামা, আজ যদি তোমার মেয়ে প্রিয়ার ওপর কোন নরকের নরকিশু কামনার অত্যাচার চালিয়ে তার সারা শরীরটা ছিন্ন ভিন্ন করে দিত, তখন কি তুমি এসব ভাষাগুলো বলতে পারতে? তুই কাকে কি বলছিস জানিস? কথাটা শুনে তোমার সারা শরীরে জ্বালা উঠে গেল তাই না মলয় মামা? তাহলে একবার ভেবে দেখো এই ছেলেটা কত কষ্ট করে নিজের বোনটাকে বড় করেছে। রাস্তার কুকুরগুলো তাকে ছিঁড়ে খুঁড়ে খাবে, এসব দেখে কি তোমার বিবেকে এতটুকু বাজে নয়? তুমি কি রক্তে মাংসে গড়া মানুষ নাকি বান হুঁশ হারিয়ে মিশে গেছো এই বন মানুষের দলে? তোমার মতো ব্যবসাদার দালালরা ঘটা করে দুর্গা মাতা, কালী মাতা, গঙ্গা মাতা, সীতা মাতা পুজো করে, অথচ যে মেয়েরা মায়ের জাত তারা ধর্ষিতা হলে তোমরা আমাদের আসর বসিয়ে ফুর্তির ফওরা সাজাও, এটাই তোমাদের পেশা। বেশি ভাটুকে লাভ নেই তো ভাটুকে তোলাই। ওই অমর না ওই ধর্ষিত সাথীকে যতই ভালোবাসে ঘর বাঁধা স্বপ্ন দেখুক না কেন, ওই দরজা দিয়ে ঢুকবে আর জানলা দিয়ে ইচিং বিচিং করে পালিয়ে যাবে, ইচিং বিচিং করে পালিয়ে যাবে।
খবর খুব ভালো। এই তো বিকেলে ওর ছুটি হয়ে যাবে। তাহলে তার কোনো চিন্তাই রইল না। এবেলায় কি আমরা একবার সাথীকে দেখতে যেতে পারি? হ্যাঁ, তোরা দেরি করিস না। চল একবার তোরা দেখে আসি। তুমি যা করেছো না তো বান্দা আমাদের জন্য, এটা কোনো মানুষ করবে না তো বান্দা, এটা কোনো মানুষ করবে না তো বান্দা, তুমি যা করেছো। তার চেয়ে একটা মহৎ কাজের দায়িত্ব নিয়েছে আমার বন্ধু অমর। আরে আমি তো তোকে দেখেই শিখেছি, বাঁচার জন্য শুধু এক মুঠো বিশ্বাস চাই। আরে অক্সিজেন তো সবাই নেয়। অমরের কথায় ও কাজে এক আশ্চর্য মেল বন্ধন রয়েছে, তাই না প্রিয়া? দেখো, সবার জন্য ভালো চাইতে চাইতে আজ তুমি নিজের স্বপ্ন দেখাটাই ভুলে যাচ্ছ। তোরাই তো আমার স্বপ্ন রে, এই জীবনে বেঁচে থাকা একমাত্র অক্সিজেন। তাই তো নতুন করে আর কোনো স্বপ্ন দেখি না। তাই তো স্বপ্ন দেখতে দেখতে তুমি তো উড়ে বেড়াচ্ছ, আর আমার কথা ভুলেই যাচ্ছ না। তুমি জানো না কেউ ব্যথা পেয়ে বসে আছে। ব্যথা? আমি আবার কখন তোদের ব্যথা দিলাম? তুমি ব্যথা নাও, তুমি একটা ক্রিমিনাল। হ্যাঁ, তুমি না আমার মনটা একেবারে খুন করে দিয়েছো, খুন। স্পষ্ট করে বলতো প্রিয়া, তোরা এই কান্না ভেজানো আবেগের মানেটা কি আমি যে কিছুই ধরতে পারছি না। সত্যি তুমি কি করে ধরবে? তুমি তো একটা স্বার্থপর। এই মরেছে, ছিলাম আপন আর হয়ে গেলাম পর। তো বান্দা তাহলে আমরা আসি। তোরা যা দেখিস সেই সাথীর একটু খবর নি। অমর, তুই যা দেখ সাথী অবস্থা কেমন আছে, দেখে তুফানদা, তুমি কেন বুঝতে পারছো না? আমি যে তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসা? আমার মতো এক ভিখারির কাছে ভালোবাসা যে ভাগা নৌকারে। কি বললে তুফানদা? ঠিক কথাই বলছি রে, ঠিক কথাই বলছি। আমার ভাগ্যটা যে একটা ভাগা চোরা ঘর, যে ঘরে ঝড় বৃষ্টি তুফান অঝিরে পড়ে, সেখানে ভালোবাসা যে তীর বেধায় পাখির মতো ডানা ছাপটাতে মুখ থুবড়ে পড়ে ওই বেদনার বালি চড়ে। সে তুমি যাই বলো তুফানদা, ওই ঝড় ঝাপটা যতই আসুক, কিন্তু আমি যে তোমাকে অনেক মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। তুমি একটা কাজ করো, তুমি যা করো, কিন্তু আমাকে দূরে সরিয়ে দাও না তুফানদা। আমাকে দূরে সরিয়ে দাও না, তুফানদা। প্রিয়া যাস না, আমার কথাটা শুনে যা প্রিয়া, আমার কথাটা শুনে যা। আমি যা জীবন তোকে অন্য চোখে দেখে এসেছি, তোকে যে আমি ছোট্ট বোনের মতো ভালোবাসি। আর এটা না বুঝে জেনে তুই যদি আমার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখিস, তাহলে যে তুই খুব বড় ভুল করবি রে প্রিয়া। আমি কিন্তু অলরেডি ভুল করে ফেলেছি তুফান। হঠাৎ আপনি এই সময়ে এইখানে? এই সময় নেই, তুমি আসার অনেক আগে আমি মাসিমণির পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিয়েছি। বেশ করেছে। তাহলে এবার আপনার সভা মতো আমাকে যত পারে অভিশাপ দিয়ে যান। ও কথা বলে আমাকে লজ্জা দিয়ে না তুফান। আমি মুহূর্তের উত্তেজনা বসে তোমাকে অনেক কটু কথা বলেছি, অনেক বাজে ব্যবহার করে ফেলেছি। কোথায়? ওইসব অপমান হজম করার জন্য কোন কোম্পানির ট্যাবলেট সাথে নিয়ে এসেছেন মেম সাহেব? তুমি যে শুনে রাজি, সেটা তোমার মায়ের মুখে শুনলাম। আচ্ছা, একটা কথা শুনে রাখুন মেম সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু কাউকে ঠকাতে পারিনি, কারণ এটাই হলো আমার মায়ের শিক্ষা। তুমি বিশ্বাস করো, আমি নিজের ভুল আমি নিজে বুঝতে পেরেছি।
কাকের কণ্ঠে কোকিলের সুর, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা মাইয়া ভর্তি করে আপনার নেশা তো বড় ভালো মানুষ হয়ে উঠলো। আমাকে তুমি খারাপ ভেবো না, বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষকে ভালো মন্দ তফাৎটা বুঝতে শেখায়। বুঝতে আমার কিছু এ ভাঙা দেওয়া আর বড় লোকের খেওয়া, যে বিশ্বাস করবে তাকে একদম আমি তোমাকে এখানে ঠকাতে আসিনি তো পার। তাহলে কেন এসেছেন? নিশ্চয়ই কোনো ছলে বলে কলে কৌশলে এই জীবনপুর গ্রামটাকে কিনতে চাইছেন। আমার চাওয়াটা যে কি সেটা আমি তোমাকে চিনতে পারলাম না, এটা আমার ব্যর্থতা। সাফল্যের জন্য আপনারা সব করতে পারেন, আসলে কিছু পাবলিক এত জলদি রং পাল্টে নেয় না। আসলে আমি ধরতেই পারি না যারা মানুষ না গিরগিটি। তুমি কেন ভাবতে পারছো না আমি অন্তর থেকে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি? থাক 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 থাক, জুতো মেরে আর গরু দান করতে হবে না। আমি সাধারণ হতে পারি ম্যাম সাহেব, কিন্তু সস্তা নয়। তার মানে আমাকে তুমি বিশ্বাস করতে পারছো না? কি করে করি বিশ্বাস? মানুষ তো বদলায় না, শুধু স্বার্থের জন্য মুখের উপর একটা মুখোশ পরে নেয়। আমার মুখে কিন্তু কোনো মুখোশ নেই তো পার। আমি ভণ্ডামিকে ঘৃণা করি, তাই আন্তরিকভাবে আমি অনুতপ্ত বলে তোমার কাছে আমি বারবার ক্ষমা চাইতে এসেছি। কিন্তু তুমি এত এত নিষ্ঠুর যে আমার কষ্টটা তোমার কাছে কোনো দাবি নেই। বলার কথাগুলো যদি বিশ্বাস না হয় তাহলে ওর চোখের জলটা তো মিথ্যা নয়। মা, ও আমাকে সব কথা বলেছে। মানুষ মাত্রেই তো ভুল করেনি তুফান, তাকে ভুল করে ফোটানোর দায়িত্ব আর সুযোগ দুটোই তো দিতে হবে রে বাবা। সুযোগ না পেলেও কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার আমার মনটা যে শুধু আমি বোঝাতে পারছি না যে কি কষ্ট দেয় আর কি কাঁদায় মানুষ। আমি কিন্তু কাউকে কাঁদাই নিব। নিজে কষ্ট পেলে আমি নিজের মতো হাসি মুখে থাকি। হ্যাঁ, এটাই হলো। এতে তোমার কোনো দোষ নেই, তাই শুধু আমার অন্ধ আভিজাত্যের অহংকার। এতদিন এই পৃথিবীটাকে আমার চেয়ে আমি অনেক দামি ভেবেছিলাম। আমি তোমাকে বলছি কমিশিকা, তুমি কষ্ট পেও না। তুফানের মাথা ঠান্ডা হয়ে গেলে তুমি দেখবে আবার আগের মতো সব ঠিক হয়ে যাবে। আমি কিন্তু কিছু ব্যাচে করিনি মা। মাথা গরম করিস না বাবা, মাথা গরম করিস না। ও যেভাবে প্রথম পরিচয়ে ওর মনের সমস্ত কথা বলেছে তাতে আমার মনে হচ্ছে কনিষ্কা খুব ভালো মেয়ে। ভালো মন্দ শোনার সময় নেই মা, আমাকে আবার হাসপাতালে যেতে হবে। আমাকে খেতে দাও। এই মাত্র এলি, একটু বস, কনিষ্কের সঙ্গে গল্প কর, ও তো তোর সঙ্গে হাসপাতালে যাবে। তুমি কি আমাকে খেতে দেবে মা, নাহলে আমি না খেয়ে চলে যাবো। আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, ঠিক আছে, তোকে আমি এক্ষুনি খেতে দেওয়ার ব্যবস্থা করছি। তুই যতক্ষণ পারো কনিষ্কার সঙ্গে একটু ভালো করে কথা বল। কেউ যদি কথা বলতে না চায় তাহলে চুপ করে থাকাই ভালো। এসব কথার কোনো মানে হয় না ম্যাম সাহেব, শুনতে শুনতে আমার অভ্যেস হয়েছে। সত্যি কথা বলতে কি জানো, সাথীর জন্য যে তোমার আত্মত্যাগ সেটা জানার পর তোমার সম্পর্কে আমার ধারণাটাই বদলে গেছে। তবু আপনার সম্বন্ধে আমার এতটুকু ধারণা পাল্টে যায়নি ম্যাম সাহেব। তাতে তোমার প্রতি আমার শ্রদ্ধা কিন্তু এতটুকু কমে যায়নি। সাথীকে আমি নিজের বোনের থেকে বেশি ভালোবাসি, সে আমার সুখ দুঃখের সাথী। আসলে তাকে নতুন জীবন দিয়েছে বলে আমি কিন্তু তোমার অন্ধ ভক্ত হয়ে গেছি। আর আমি বলছিলাম কি ম্যাম সাহেব, আপনার এই ভক্তি শ্রদ্ধা রাখবো কোথায়, বুকে না মাথায়? গরিবদের তার কোনো আলমারি বা লকার হয় না যে সেটাতে ভরে রাখবো? আমার দুর্ভাগ্য যে আমি তোমাকে বোঝাতে পারলাম না। আসলে মনের কষ্ট কখনো কাউকে বলতে নেই, কারণ কারণ দুঃখের ভাগ কেউ নিতে চায় না। আর দুঃখে যার জীবন গড়া তাকে আপনি দুঃখের ভাগ দিতে এসেছেন ম্যাম সাহেব। সেটা যদি বোঝাতে পারতাম তাহলে আমাকে তুমি এইভাবে ফিরিয়ে দিতে পারতে না। আসলে কি জানো এই পৃথিবীতে এমন কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। শুধু সারা জীবন
করে নিয়ে বেড়াতে হয় সারা জীবন। কাটা চিঠা তোমার পথির কাটা সাহেব, আমি তো দুঃখ সইতে পারি না। আমি সকল দাগে তাকে তোমার তোমার আর আমি চোখের কথা শুনো না। আমি সকল দাগে তাকে আমি তোমার প্রেমে পাবো সবাই কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে পাবো সবাই কলঙ্ক না 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 না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে আমাদের 1 নম্বর শত্রু সেই তুফানের সঙ্গে হাত মিলিয়েছে আমার মেয়ে বহিনী শিখা। এই স্যার বলছি কি স্যার, একেই বলে অসময়ে বর্ষাকাল, সবে চটে লেউলের গাল। আমার আমার এই মাথায় একেবারে দাউ দাউ করে আগুন চলছে। আর যার সঙ্গে আমার আদায় কাজ করা, আর সেই তার সঙ্গে আমার মেয়ে বহিনী শিখা বন্ধুত্ব করে কোন আক্কেলে মারায়। এই সেই জন্যই তো আসল রহস্যটা লুকিয়েছে স্যার। ওই অগ্নিশ্বরের বাড়িতে তার জন্য করতে চলে এসেছি। আমার মাথায় একেবারে দাও দাও করে আগুন জ্বলছে, আগুন জ্বলছে। আমার মাথাটা একেবারে করে করে হাঁটছে। আর এই সময় যদি অগ্নিশ্বর একেবারে রেগে বেগে বসে যায় না, তাহলে আমার ইয়েতে আর হাতে হেরিকেন ধরিয়ে ছাড়বে। হেরিকেন এই স্যার কি বলতেছেন? ও শালা অগ্নিশ্বর চ্যাটার্জির যে মাল, তাতে আমাদের সবাইকে সারা না খেয়ে ধরে দিয়ে ফেরাবে। শুধু এই, শোনো, শোনো বলো, তুমি কি জানো আমার ওই একটা মেয়ে বহিনী শেখার জন্য আমার জীবনটা একেবারে মাটির চুলোই চলে গেল, মাটির চুলোই চলে গেল। আরে একটা বাস শেষ না হতে আরেকটা বাস একেবারে রেডি হয়ে যাচ্ছে, রেডি। আর অগ্নিশ্বর যদি খেপে যায় না, তাহলে আমার মা হাড়ে একেবারে সারা ডুগডুগি বাজিয়ে ছাড়বে, ডুগডুগি। এই বাজাবে মানে এই অগ্নিশ্বর চ্যাটার্জি সারাটা হচ্ছে চুলকালে, সারা যত চুলকাবে ততই তো আপনি মজা পাবেন স্যার। পরে বুঝবেন এই চুলকানি জ্বালা, মানুষের জীবনটাই বড় জ্বালা গো মলাইদা। তাই তো আমি যদি ঠিক সময়ে এখানে এসে না পৌঁছাতাম, তাহলে এতক্ষণ জনপ্রিয় জমির দালাল মিস্টার মলয় মণ্ডল আর বিখ্যাত ব্যবসায়ী ব্রেস ব্যানার্জি এই ব্রেনটাকে চুলকাতে চুলকাতে এমন ঘা করে ফেলতো যে হাজার স্ক্রোতা ধরা পড়তো না। এই শালা ধরা পড়ে গেলাম। ঈশ্বর, সারা যখনই আমি সালাম চেষ্টা করি না, তখন সারা সেই সময় আমার স্বপ্নে সে হাজির। কি ভাবছো
কি ভাবছো গো মলাইদা? সেখানেই বাঘের ভয়। এইখানেই তো সন্দেহ। না 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 না। ইয়ে মানে আমি আপনি অন্তর্জামের চেয়েও দামি তাই যদি হতাম, সাক্ষাৎ ভগবান। তাই যদি হতাম, তাহলে তোমরা সবাই মিলে আমার এই জীবনটাকে নিয়ে জুয়া খেলতে না, জুয়া। অগ্নিশ্বর, তুমি কিছু মনে করো না। এই বহিনী শিখা হঠাৎ পাল্টে যাওয়ার ব্যাপারটা না আমরা বিন্দু বিসর্গও জানতাম না। কিন্তু জানতে হবে কাল হাতে কাল সরিতে ওই বহিনী থেকে বাজাচ্ছে ওই হারামির বাচ্চা তফানের সঙ্গে গলা জড়িয়ে ধরে পিরিত করতে পিরিত। হ্যাঁ, আমি ওসব কুকুতি দিনি, আমি ওসব কুকুতি। কে তাহলে এই বহিনী শিখাকে তুরুপের তাস বানিয়ে আমার জীবনটাকে নষ্ট করতে চাইছে? অগ্নিশ্বর চ্যাটার্জি, আমরা জানি না ওই বহিনী শিখাতে কার কুমন্ত্রণায় পড়ে এমন কাজটা করে বসলো। আমরা না জানলেও একজন কিন্তু সব নাম্বার করতে ওস্তাদ। আমার নাম্বার 1 জিগরি দোস্ত এই পিস্তল। আমি যদি আমার প্রশ্নের উত্তর না পাই তাহলে পিস্তল দিয়ে পাবে। আমি নই। দুটো ক্যাট সার্টিফিকেট। হ্যালো, কে তুমি? আমি নই। তাহলে কি আপনি? স্যার, আমি নই। তুমি হাসছো? আরে আমি তো এতক্ষণ আপনাদের সঙ্গে ইয়ার কি করছিলাম, ইয়ার কি। যা ভয় পেয়েছিলাম। তুমি যে এত বড় একটা নাটক করবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। অগ্নিশ্বর, কি করে বুঝবেন ব্যানার্জি বাবু? ওই রাস্তার ঘেউ করে কুকুরকে ঢিল মারতে গেলে নিজের গন্তব্যে কখনোই পৌঁছানো যায় না। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না ওর মাথায় বিস্তার ঢাললো কে? কি করে বুঝবেন? ওই বাস্তব জীবন শিখিয়ে দেয় বইয়ের পাতার লেখার গল্প। বাস্তবে তা কখনো সত্যি হয় না। তার মানে আরে মানেটা শুধু আমি তো ওই বহিনী শিকার মাথায় বিষটা দিয়েছিলাম। তুমি মাঝের মধ্যে প্রয়োজন ওই বন্ধুত্বে, কারণ বিশ্বাসের পেয়ালায় বেঈমানের বিষ। হাসির আড্ডাটা তো বেশ চাতুর্য বাড়িতে ভালোই জমে উঠেছে। আরে কেন জমবে না রে ভাই, কেন জমবে না? আরে ভাই ছাড়া কি আর কিছু ভাবা যায়? আমার বুকে দাদা, এই তোর মতো বাঁদরটাকে না আদর করে বলি, আজ হাসি কাল কান্না বলে গেছেন রাজেশ খান্না। হাসির আসরে তাহলে একটা খুশির খবর শোনে। খুশির খবর? তোর ওই খবরটা না এখন ফোনটা হয়ে পৌঁছে গেছে ওই নিশিতের দোকানে। আশ্চর্য, শুভ খবরটা দিতে আসার আগে তুমি জেনে গেলে কি করে দাদা? কেন জানবো না রে ভাই, কেন জানবো না? কারণ রামায়ণ খানা যে লেখা হয়েছিল রামচন্দ্রের জন্মবার বহু আগে। তাহলে সেই খুশির খবরটা আমি এখন বলেই ফেলি। তুই আজ থেকে একটা নতুন চাকরিতে জয়েন করেছিস। আরে এ চাকরি সে চাকরি নয়, এই চাকরি সে চাকরি নয়। এটা হলো পয়সা খরচা করে পড়াশোনা থাকে না, মানে স্বেচ্ছায় যাবজ্জীবন কারাবাস, যাকে বলে গৃহপালিত স্বামীর স্বামী। আমি অনেক আগে জানতে পেরেছি আমার এই ভাইটা না ওই ধর সীতার সাথীকে চুপে চুপে বিয়ে করে ফেলেছে। তুমি ওই সাথীটাকে বিয়ে করেছো? বাবু বেশ করেছে, তাতে আপনার কি? আপনার কি?
তা হ্যাঁ রে ভাই, বিয়ে করলি আর ঘরের লোক কি বউকে কি তুই গাছতলায় রেখে এসেছে নাকি? হ্যাঁ? না না, গাছতলা কেন রাখাসবো? ওই তো ওই দরজায় দাঁড়িয়ে আছি তোমার অনুমতির অপেক্ষায়। অত ছাড়া বাঁধর কথা কয়, মা কোটে নেই একজন, ঘরের লক্ষ্মী বউকে তুই দরজায় দাঁড় করিয়ে দিয়ে নিজে এসেছিস কেলানো কার্তিকের মতো মুখ দেখাতে। আরে দাদা বৌমাকে ঘরে নিয়ে আয়, আজ আমি বধূ বরণ করবো রে, বধূ বরণ। আজ আমি অনেক খুশি গো অগ্নিশ্রদ্ধা, আজ আমি অনেক খুশি। এই আমার এই জনম রোগিনী বোনটাকে তুমি যে ভাইয়ের বউ হিসাবে মেনে দেবে, সে আমি স্বপ্নেও ভাবিনি অগ্নিশ্রদ্ধা, স্বপ্নেও ভাবিনি। আমিও তো ভাবিনি এমন সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থাতে আমার এই ভাইয়ের বউকে বরণ করতে হবে। কিন্তু কি দিয়ে যে বরণ করি? অগ্নিশ্রদ্ধা, ঘরে কি যায় দাদা? তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আর আমি কিচ্ছু চাই না। তোমার শুভকামনা আর ভালোবাসায় আমাদের নবজীবন যেন সুখের হয়। আরে তোদের সুখেই তো আমার শান্তি নেই, তোদের সুখেই তো আমার শান্তি। কিন্তু কিন্তু এই ঘরে ধান দুর্গ তো নেই, তাই 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 এই চোখের জলটাকে সাক্ষী রেখে আমি আমার বধূ পূরণ করবো, সার করি বধূ পূরণ করবোটা। এই এই শঙ্খ নাই কথাগুলো উলুধ্বনি ছাড়া গেলে শ্রী শ্রী প্রজাপতি ঋষির আশীর্বাদে আজ আমি বধূ বরণ পর্বটা সারলাম। অগ্নিশ্রদ্ধা, দাদা এ তুমি কি করলে? বলাই না, আজটা আমি ঠিক করলাম না ভুল করলাম? আরে তুমি ঠিকই করেছো অগ্নিশ্বর, কারণ এঠো পাতা কোনদিন ওই স্বর্গে পৌঁছে না। এই, ভালোই কিন্তু একেবারে ঠিক কথা বলা গেছে অগ্নিশ্বর। কারণ কি জানো, এই পোকাই কাটা ফুল কোনদিন কোনো ভালো কাজে লাগে না। শুনলি শুনলি রে বংশের কলাকার, সমাজে গণ্যমান্য ব্যক্তিরা কি বলে গেল? কথাগুলো শোনো, আমার কষ্ট পাইনি, কারণ এর চেয়েও জঘন্য লোকের নাম অগ্নিশ্বর চ্যাটার্জি। এতদিন যাকে দেবতার আসরে ভক্তি শ্রদ্ধা দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করে এসেছি, একটা পশুর চেয়ে সে আমার জানা ছিল না দাদা। তুই এতদিনে জানতে পারলি রে ভাই, তুই এতদিনে জানতে পারলি? তুই যখন এইটুকু বয়স, তখন থেকে আমি তোকে কলেকটিভের মানুষ করেছিলাম। তুই না খেলে আমি খেতাম না, তুই না ঘুমলে আমার এই দু চোখে ঘুম আসতো না। কিসে তোর ভালো হয়, সেই জন্য আমি দিন রাত পাগলের মতো ছুটে বেড়াতাম। সেই দিনও কিন্তু এই লোকটা তোর কাছে জানোয়ারি ছিল রে ভাই, জানোয়ারি ছিল। যদি যদি তাই হবে তাহলে ভাইয়ের খুশিতে তুমি কেন সুখী হতে পারছো না অগ্নিশ্রদ্ধা? এই সুখটা আমার কাছে অসুখ ছাড়ার কিছুই নাই। কেন কেন আমাদের বিয়েকে তুমি মেনে নিতে পারছো না? বেশ, লেবু বেশি টিপলে তিতই হয়। তাই কেউ কেউ আমার কাছে সেই খবরটা জানতে চাইবে না। জানাতে তুমি বাধ্য দাদা। আমার ভালোবাসাকে তুমি লাঠি মেরে অপমান করবে, আর আমি তোমাকে ফুল পাতা বেল পাতা দিয়ে পুজো করবো বলছো? আমার ভাবনা কারোর সঙ্গে মেলে না রে। মাথাটা আমার গরম করে দিস না, নইলে কিন্তু সেই ভয়ঙ্কর আগুনটাকে তোরা কেউ নিভাতে পারবি না। আমি তোমাকে ছাড়বো না দাদা। জবাব আমার চাই, জবাব দাও অগ্নিশ্বর। আমি কাউকে জবাব দিই না, সদাভাবের মতো আমি নিজের নবাবের মতো বাঁচি। যাও 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 যা, বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। দাদা দাদা, ওরা যে বহুত আশা করে ঘর বেঁধেছে, তুমি প্লিজ 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 দাদা, আমার এই জনম দুঃখিনী বোনটাকে তুমি তাড়িয়ে দিও না দাদা, প্লিজ দাদা প্লিজ। বড় দাদা, তুমি শুধু আমাকে এই পানি থেকে ঠাই দাও গো দাদা। দাদা কে দাদা? যে লোকটা ভাইয়ের খুশিতে লাথি মারতে পারে সে কখনো দাদা হতে পারে না, সে কখনো দাদা হতে পারে না। চলো তোমরা।
আশীর্বাদ চেয়ে পেলাম লাথি। তাই যাওয়ার আগে এই শ্বশুরের পিঠে সর্বকে দূর থেকে প্রণাম চালিয়ে যাচ্ছে। সাক্ষী রইল আমার সিঁথির সিঁদুর, এই চোখের জল কোনোদিন বিফল হবে না, হতে পারে না, হতে পারে না। নিবারণ, তুই একটু হালকা করে কিছু বলে যাবে না রে ভাই? আজ আজ আমি এত কিছু দেখে, এত কিছু শুনে, তুমি কি ভেবেছো আমি আরো কিছু বলবো? আমি এই সব কিছু দেখে বাবা কালা বন্ধ হয়ে গেছে, বন্ধ। কিন্তু আমি যে বোবা কালা অন্ধ কিছুই সাজতে পারছি না। ওদিন আমি কি করে বোধহয় একটা অনিবার্য কারণে আমি আমি আমার এই ভাইয়ের বিয়েটা এই মন থেকে মেনে নিতে পারছি না। কিন্তু তাই তো শত মন বলে তোমার কোনো বস্তু আছে নাকি? অভিনেত্রীকা, তুমি আজ এই কথা বলছো? বলতে বাধ্য হচ্ছি। এতদিন আমি তোমাকে কত ভালো মানুষ ভেবেছিলাম। আমি খারাপ নই মহিনীশিকা, আমি খারাপ নই। এতদিন তাই জানতাম, কিন্তু আজ নিজের ভাইয়ের একটা মহৎ কাজকে যেভাবে অপমান করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলে, তারপর তোমাকে আমি সিংহাসনে কেমন করে বসাবো? একটা মাত্র ঘটনাকে দেখি পুরো মানুষটাকে মূল্যায়ন করা যায় না মহিনীশিকা। কিন্তু একটা মাত্র ঘটনা তোমার চরিত্রের আসল চেহারাটাকে সকলের চোখে চেনিয়ে দিয়েছো। মহিনীশিকা, সব অনেক কিছু চেনার মধ্যেও অচেনার অধ্যায় থেকে যায় মহিনীশিকা। আমি আমার ভাইয়ের ভালোর জন্যই এই বিয়েটার বিরোধিতা করেছি। সেই জন্যই তো শুধু তোমার ভাইয়ের বিরুদ্ধে গেছো তা নয়, আমার বিপক্ষে গেছো। মহিনীশিকা, আমার ভাইয়ের বিয়ের সাথে তোমার বিপক্ষে যাওয়ার সম্পর্কটা কি? আছে সব সম্পর্কের মাঝখানে একটা যোগসূত্র থাকে। আমি তুফানের সঙ্গে হাত মিলিয়ে বিয়ের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। তুমি কি বলছো মহিনীশিকা? তার মানে তুমি নিজে দায়িত্ব নিয়ে এই বিয়েটা দিয়েছিলে? জীবনে প্রথম একটা ভালো কাজের সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম, কিন্তু তোমার স্বার্থপরতার কারণে আমার সেই প্রচেষ্টাকে পায়ে তোলার পিছে মারলে। এটা তুমি কেন করলে মহিনীশিকা? এটা তুমি কেন করলে? আমি তোমাকে বুদ্ধি দিয়েছিলাম ওই তোফানের সঙ্গে বন্ধুত্ব করতে, আমার বিয়ের ভাইয়ের ঘটকালি করতে নয়। আমি তোমার কাছে বুদ্ধি নিয়ে নয়, জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমি তুফানের মতন একজন ভালো বন্ধু পেয়েছি। কি বলে মহিনীশিকা, কি বললি? ওই তোফান তোমার ভালো বন্ধু, আর আমি বুঝি তোমার কাছে নাম্বার 1 দুশমন। বন্ধু মানে বাস, বন্ধু মানে শত্রু খেলা, সেটা তোমাকে দেখে বুঝতে পারলাম অগ্নিশ্বর। তোফানকে পাবার পর তুমি বুঝলে আমি জঘন্য। অগ্নিশ্বর, তোমার মনে আছে মহিনীশিকা? তোমার মনে আছে? এই তো সেদিন কাল বৈশাখীর রাতে তুমি কোথায় যেন হঠাৎ হারিয়ে গিয়েছিলে। হোয়াট ননসেন্স! আমি হারিয়ে গেছিলাম আর আমার মনে থাকবে না? এই তো সেদিন আমি তোমাকে ওই ফুটপাত থেকে উদ্ধার করে নিয়ে বাড়ি এসেছিলাম। বাজে কথা বলো না অগ্নিশ্বর, এসব কথা কল্পনার বাস কথা নয়। গল্প হলেও তো সত্যি, কিন্তু আমার ভালোবাসাটা তো মিথ্যা নয় মহিনীশিকা। অগ্নিশ্বর, কিসের সম্পর্ক? এতদিন তোমার সঙ্গে যে বন্ধুত্বের সম্পর্ক ছিল, আজকের ঘটনার পর আমি তোমার সঙ্গে কি বললে মহিনীশিকা? কোনো রিলেশন রাখতে চাই না। রাখবে না? তুমি কি বলছো মহিনীশিকা? তুমি আমাকে এত বড় দুঃখ দিলে মহিনীশিকা, এত বড় দুঃখ দিলে তুমি আমাকে আমার সাথে কথা বলবে না? তুমি আমাকে ভালোবাসবে না? তুমি আমাকে কথা বলবে না মহিনীশিকা? কেমন করে মহিনীশিকা? কেমন করে? ওই যে গা নাড়িয়ে মাথা দুলিয়ে এই তো আমি ঠিক আছে মহিনীশিকা। না, তুমি একদম ঠিক নেই, একদম ঠিক নেই। তোমার সারা শরীর থরথর করে কাঁপছে। কাঁপছে না তো এই তো সব তো ঠিকই রয়েছে মহিনীশিকা, সব তো ঠিক আছে। না, ঠিক নেই। এই মুহূর্তে মনে হচ্ছে কে যেন তোমার শরীরে শিরায় ধরিয়ে দিয়েছে আগুন।
ঠিক সেই মুহূর্তে তুমি অনুভব করছো তোমার অস্থি মজ্জায় কি জানি মিশিয়ে দিয়েছে বলোই না জনের বিষ। সেই বিষের জ্বালায় ছটপট করতে করতে আমি এখন হয়ে যাই হিংস্র জানোয়ার। তখন আমি ওই ভগবানকে চিৎকার করে বলি, ভগবান, তুই শালা দিয়েছিস এই দুনিয়ার সবার বুকে সম্মান, শুধু 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 তুমি কাঁদছো? তোমার চোখে জল? কেউ বোঝে না এই ব্যথা, সবাই সবাই ভাবে আমি কত খারাপ, কিন্তু আমার এই মন জানে আমি যে একজন ভালোবাসার কাঙাল। কি বলছো তুমি অগ্নিশর? সুখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। শুনতে চাইলে তুমি পূর্ণ মোহনা, আমি ব্যথার জোয়ার বুকে আগলে যে রাখবো, আমি শুধু তোমারই থাকবো, আমি শুধু তোমারই থাকবো। বহিনী শিখা, বহিনী শিখা। অগ্নিশর আঁকা বাঁকা লাগছে। অগ্নিশরের চরিত্র আমার কেমন যেন আঁকা বাঁকা লাগছে। না না, আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে এই মনের ভূতে অনেক প্রশ্ন জমা হয়ে আছে। সমস্ত প্রশ্নের উত্তর আমাকে খুঁজে পেতে হবে। কিসের কারণে অগ্নিশর নিজের ভাইয়ের বিয়েটাকে মেনে নিতে পারলো না? আর আমি ভাবতে পারছি না এই মুহূর্তে যার সঙ্গে কথা বলি আমি পাবো একটুখানি স্বস্তির নিঃশ্বাস। সে আর কেউ নয়, এই গ্রাম বাংলা দামাল ছেলে তুফান। আর তুফান
মুঠো ভিক্ষা দিন না। ওই 7 দিন ধরে যে আমি এক মুঠো ভাত খাইনি, দিন না এক মুঠো ভাত, ভিক্ষা দিন না। আর এই সাত সকালে আর তোমাকে কি দেবে? তাছাড়া তুমি জানো না এই বাড়িতে আসো তোমার নিষেধ। এই নিষেধ মানলে পেট চলবে কি করে? এই বাপুদের বাড়িতে ভিক্ষা না করলে খাবো কি? হায় রে তোমার ভাগ্য, যার বাড়িতে কত লোক পাত পেরে খেত, আর আজ নাকি সেই মানুষটা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে। এ কথা ভাবতেছি আমার বড় কষ্ট। এই নবাব দরবারে চোখের পানি ফেললে যে নবাবের সিংহাসনের অবমাননা হয়, তা কি তুমি বোঝো না বেগম সাহেবা? ওগো, আবার তুমি সেটা করলে? শোনো, এক্ষুনি তুমি এখান থেকে ছুটে যাও। আমার ছেলে তুফান তোমাকে দেখতে পেলে একটা সাংঘাতিক কাণ্ড করে ফেলবে। না না না, আমি তা হতে দেব না। আমি নম্র সেবা সালাদের ডেকে বলবো, হুজিয়ার, আমি জিন্দা আছে নবাব মুর্শিদ গুলি খা। চুপ করো ওগো, তুমি চুপ করো। তোমার এই পাগলামি আমি যে আর সহ্য করতে পারছি না। আর কত কাঁদবে আমায়। মা, ও মা, মা। আমার ছেলে তুফান চলে এসছে। তুমি পালিয়ে যাও। তুমি এখানে না থেকে তুমি পালিয়ে যাও। তুমি পালিয়ে যাও। যাবো বলে তো আসিনি। চলে যাওয়াটা যত সহজ, ফিরে আসাটা এত সহজ নয়। ওগো, আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না গো। তুমি ওই খিড়কি দরজা দিয়ে এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। ওগো, তোমাকে নিয়ে যাবে কি করে? তুমি পালিয়ে যাও। তুমি পালিয়ে যাও। তুমি আর কি করবে মা? ছেলের ডাকে যে একটু সাড়া দেবে তাও তো তোমার সময় নেই। সারাদিন শুধু কাজ আর কাজ। কি করবো বাবা বল? মা হচ্ছে বড় চালা। সে কি আর বুঝি না? কিন্তু তুমি দেওয়ালে পিঠে গিয়ে তুমি কি আড়াল করতে চাইছো মা? কই কিছু না তো। কিছু তো ব্যাপার আছে, আমি তো দেখবো। তুমি সরে যাও, কি দেখবি তুই? আমাকে দেখতে দাও মা। তুই কি দেখবি? তুমি সরে যাও, তুমি সরে যাও বলছি। কি দেখবি? কি তুমি কেন এসেছো এখানে? তা তো জানি না, সেটা এই জীবন নাটকের নাট্যবাউকার ওই ভগবান বাবু এই বলতে পারবে। তাহলে আপনার ওই ভগবান বাবুকে বলে দিন, আপনার মতো একটা বাজে জঘন্য লোকের মুখ আমি দর্শন করতে চাই না। তুফান, এই মানুষটাকে অসম্মান করে তোর মনে করে কষ্ট হবে না? একটা জেলখানা দাগি আসামিকে তুমি সম্মান দিতে পারো বাবা, কিন্তু এই লোকের জন্য আমার এতটুকু সহানুভূতি হয় না, এতটুকু সহানুভূতি হয় না। কি করে হবে? যাদের ভাগ্য মনটা ভালো তাদের ভাগ্যটাই যে খারাপ গো, ভাগ্যটাই খারাপ। ভালো খারাপের শিক্ষাটা আমি একটা আসামির কাছ থেকে শিখতে চাই না। অনেক সময় আইন কিন্তু কোনো নিরাপরাধ মানুষকেও আইনের সাজা দেয় রে। সে হয়ে যায় আইনের চোখে অপরাধী। অপরাধ থাকতে সব আসার মেয়েরাই তাই বলে মা। তাহলে আজ থেকে 20 বছর আগে এই লোককে পুলিশ কেন গ্রেফতার করেছে? কারণটা কি জানে? আদালতের রায়ে 5 বছর কেন জেল খাটতে হয়েছিল? জবাব দাও, জবাব দাও মা, তুমি জবাব দাও। কারণটা কি তুই জানিস? বিচারের বালি নীরবে ডুকরে ডুকরে কাঁদে। ওসব সস্তা কথা বলে দোষ ঢাকানো যায় না। আপনি অস্বীকার করতে পারবেন সারা জীবন আপনি মদ খেয়ে গাঁজা খেয়ে স্মাগলিং করে আপনি ফুর্তির ফোয়ারা চড়েছেন, শুধু আপনি আপনি আপনি। অনেকে বলে মা, অনেকে বলে যে লোকটা মিস্টার চকিদার নাম নিয়ে ঘুরে বেড়ায় না, সে আসলে একটা কিলে খচ্চর শয়তান।
ওরকম একটা লোকের জন্য তুমি আমায় চড় মারলে মা। মেরেছি ওরকম একটা লোকের জন্য তুমি আমায় চড় মারলে। এই যন্ত্রণায় কি জানাই যে তোকে আমি মেরেছি সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। ওরে মায়ের মনে কি কখনো কোনো সন্তানকে মারতে চায়? কিন্তু কিন্তু আমি চাই না আমার মায়ের মধুর হাসিটুকু কেউ চোখের জলে ভিজিয়ে দিয়ে যা। তাই তো ওই লোকটাকে দেখলেই কেন জানি না আমার সারা শরীরটা জ্বলে পুড়ে একেবারে। আমি জানি না তোর এই অভিমানের আগুনটা তোর জীবন থেকে কবে নিভে যাবে। আজীবন দ্বিগুণ হয়ে হয়তো আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে মা, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। তোকে একটা কথা বলবো বাবা, ওই মানুষটার জন্য তোর মনে কোনো কষ্ট হয় না? মায়া মায়া হয় না? কার জন্য মায়া? ওই লোকটা আমার কে? তুমি বলতে পারো মা ওই লোকটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? আমি 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 যে সম্পর্কটা তোর মুখ চেয়ে কোনোদিনও বলতে পারবো না রে তুফান, কারণ তুই যে আমার ছেলে। এই পৃথিবীর সব সম্পর্কের উপর হলো আমার মা। তাই এই মা ছেলে পবিত্র সম্পর্কের মাঝে বারবার ও বাইরের লোক আসবে কেন মা? জবাব দাও, জবাব দাও। কিসের অধিকারে, কিসের অধিকারে বলো মা? তুমি চুপ করে থেকো না মা, বলো। আমি এইসব সম্পর্কের প্রশ্নে অধিকার করলেই তুমি যেন কেমন আলাদা হয়ে যাও। কিন্তু কিন্তু আমি যে আমার মায়ের সেই দুঃখ আমি সহ্য করতে পারি না। কারণ এই এত বড় দুনিয়ায় মা যে আমার একমাত্র পৃথিবী। মা মানে আমার দ্বিতীয় অক্সিজেন। তুফান, মাগো আমার মা, আমি তোমারই খোকা। মাগো